1941 সালে যুগোস্লাভিয়া ছিল একটি বহুসংস্কৃতির দেশ, বিভিন্ন জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর সমন্বয়ে গঠিত, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিল। তবে বলকান অঞ্চলে তাদের কৌশলগত অবস্থান একে অক্ষশক্তিগুলোর জন্য একটি প্রধান লক্ষ্যে পরিণত করেছিল। জার্মানির চাপের মুখে যুগোস্লাভ সরকার ত্রিপক্ষীয় চুক্তিতে যোগ দিতে সম্মত হয়েছিল, কিন্তু মিত্রপক্ষীয় সমর্থক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে একটি অভ্যুত্থান হিটলারের রোষের সৃষ্টি করেছিল। প্রতিক্রিয়ায় নাৎসি জার্মানি ও তার মিত্ররা এপ্রিল 1941-এ যুগোস্লাভিয়া আক্রমণ করে এবং তার অঞ্চল বিভিন্ন দখলদার রাষ্ট্রের মধ্যে ভাগ করে দেয়। সার্বিয়া জার্মানির নিয়ন্ত্রণে চলে যায়, অন্যদিকে ক্রোয়েশিয়া একটি জার্মান সমর্থক ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়। হাঙ্গেরি, বুলগেরিয়া ও ইতালি অন্যান্য অঞ্চল দখল করে নেয়, যার ফলে একটি নৃশংস দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয় যা নির্যাতন, দমনপীড়ন ও গণহত্যা নিয়ে আসে। যুগোস্লাভ ইহুদিদের ভাগ্য বিশেষভাবে মর্মান্তিক ছিল। যুদ্ধের আগে দেশে প্রায় ৭৮,০০০ ইহুদি বসবাস করতেন, তাদের অধিকাংশকে নির্বাসিত করে নাৎসি ও তাদের সহযোগীদের কনসেন্ট্রেশন ক্যাম্পে হত্যা করা হয়েছিল। কিভাবে এত বৈচিত্র্যময় একটি জাতি ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যার মধ্যে নিপতিত হল? নতি শিকারে বাধ্য, যুগোস্লাভিয়ায় নাৎসি শাসনের সূচনা। যুগোস্লাভ প্রকল্পটি শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর 1918 সালে, অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতনের পর। সার্বিয়া অন্যান্য অঞ্চলের সাথে যুক্ত হয়ে সার্ব, ক্রোয়াট ও স্লোভেনদের রাজ্য গঠন করেছিল, যা পরবর্তীতে যুগোস্লাভিয়া নামে পরিচিত হয়। এই দেশটির উদ্দেশ্য ছিল দক্ষিণ স্লাভিক জনগোষ্ঠী কিকে একত্রিত করা, বিভিন্ন অঞ্চলে বাস করা বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে। অর্থোডক্স খ্রিস্টান সার্বদের রাজধানী ছিল বেলগ্রেড, প্রধানত ক্যাথলিক ক্রোয়াটদের রাজধানী ছিল জাগরেব। তুর্কি বংশোদ্ভূত মুসলিম বসনিয়াকদের রাজধানী ছিল সারায়েভো, ক্যাথলিক স্লোভেনদের রাজধানী ছিল লিউব্লিয়ানা, অর্থোডক্স ঐতিহ্যের মন্টেনিগ্রিনদের রাজধানী ছিল সেটিনজে, গ্রিক প্রভাবযুক্ত মেসিডোনিয়ানদের রাজধানী ছিল স্কোপজে, এবং আলবেনীয় বংশোদ্ভূত মুসলিম কসোভারদের রাজধানী ছিল প্রিস্টিনা। বিংশ শতাব্দী জুড়ে যুগোস্লাভ রাজ্যের স্থিতিশীলতা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিশেষ করে সার্বদের ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়ার উপর আধিপত্যের কারণে, যেখানে বাসিন্দারা মনে করত যে বেলগ্রেড তাদের প্রান্তিক করেছে। সরকারি প্রশাসন বেশিরভাগই সার্ব কর্মকর্তাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, একই অবস্থা ছিল অর্থনীতি ও অর্থের মূল খাতগুলোতেও। রয়্যাল যুগোস্লাভ আর্মিতে সার্বদের উপস্থিতি ছিল অপ্রতিরোধ্য, ১৬৫ জেনারেলের মধ্যে মাত্র ৪ জন এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন না। এই অসমতা বিভিন্ন অঞ্চলকে দরিদ্র করে তুলেছিল এবং দেশের ঐক্যের বিরোধী জাতীয়তাবাদী আন্দোলন যেমন ক্রোয়াট উস্তাসা বা মেসিডোনিয়ান রেভলিউশনারি ইন্টারনাল অর্গানাইজেশনের বৃদ্ধিকে উৎসাহিত করেছিল। শেষোক্ত গোষ্ঠীটি মার্সেইয়ে হামলার পিছনে ছিল, যেখানে রাজা আলেকজান্ডার প্রথম নিহত হন। রাজার মৃত্যু সিংহাসনকে নেতৃত্বশূন্য করে দেয় এবং রাজপ্রতিনিধি হিসেবে পল প্রথম দায়িত্ব গ্রহণ করেন যতক্ষণ না প্রিন্স পিটার দ্বিতীয় 1941 সালে প্রাপ্তবয়স্ক হন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যুগোস্লাভিয়া নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিল, কারণ যুদ্ধ তখনও তাদের অঞ্চলে পৌঁছায়নি এবং তাদের সরকার জার্মানির সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছিল। দেশটি জার্মানিকে সীসা ও দস্তার মতো কাঁচামাল বিক্রি করত এবং বিনিময়ে আধুনিক অস্ত্র পেত, যার মধ্যে মেসারশমিট BF-109 যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত ছিল। তবে 1940 সালে ইতালির গ্রিস আক্রমণ ও পরবর্তীতে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বদলে দেয়। সব প্রত্যাশাকে উপেক্ষা করে গ্রিক সেনাবাহিনী ইতালীয় সৈন্যদের আলবেনিয়া পর্যন্ত পিছু হটতে বাধ্য করে। এটি যুগোস্লাভিয়াকে দুই শক্তির নজরে নিয়ে আসে, জার্মানি, যাদের ইতালিকে সাহায্য করার জন্য যুগোস্লাভিয়ার ভূখণ্ড দিয়ে যাওয়ার প্রয়োজন ছিল, এবং যুক্তরাজ্য, যারা বলকান অঞ্চলে তৃতীয় রাইখকে অস্থিতিশীল করার একটি সুযোগ দেখতে পেয়েছিল। প্রাথমিকভাবে যুগোস্লাভিয়া পররাষ্ট্রনীতিতে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিল। তবে দেশের ভিতরে মতভেদ ছিল। সার্ব জেনারেল মিলান নেদিচের নেতৃত্বে একটি গোষ্ঠী গ্রিস আক্রমণে ইতালির সাথে জোট বাঁধার পক্ষে ছিল এবং বিনিময়ে থেসালোনিকি অঞ্চল পাওয়ার আশা করেছিল। অন্যদিকে অধিকাংশ ক্রোয়াট, মুসলিম ও মেসিডোনিয়ানরা অক্ষশক্তির প্রতি সহানুভূতিশীল ছিল। বিপরীতে সার্ব, মন্টেনিগ্রিন ও স্লোভেনরা, অর্থোডক্স চার্চ, উচ্চ সামরিক কমান্ড, রাজতন্ত্র ও প্রধান আর্থিক খাতগুলো মিত্রপক্ষের পক্ষে ছিল। এমনকি জোসিপ টিটোর নেতৃত্বে গোপনে পরিচালিত কমিউনিস্ট পার্টিও পশ্চিমের সমর্থন করেছিল। এই অভ্যন্তরীণ বিভাজন আরও তীব্র হয়েছিল যখন ২-৭ নভেম্বর 1940-এ অ্যাডলফ হিটলার যুগোস্লাভ সরকারকে তাদের নিরপেক্ষতা সম্পর্কে একটি স্পষ্ট অবস্থান নেওয়ার দাবি করেছিলেন, গ্রিস আলবেনিয়া সীমান্তে জার্মান সৈন্য চলাচলের অনুমতি দেওয়ার ইঙ্গিত দিয়ে।
1941 এর শুরু থেকে বেলগ্রেড যুদ্ধে জড়ানো এড়াতে যেকোনো সিদ্ধান্ত নেওয়া বিলম্বিত করার চেষ্টা করেছিল। তবে 1-4 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট দ্রাগিসা স্ভেতকোভিক ও পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার সিনকারমার্কোভিক অস্ট্রিয়ার সালজবার্গে জোয়াকিম ফন রিবেন্ট্রপের সাথে দেখা করতে গিয়েছিলেন। অন্যদিকে রাজপ্রতিনিধি পল প্রথম বার্চটেসগার্ডেনে হিটলারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। জার্মানরা যুগোস্লাভিয়াকে জার্মানি, ইতালি ও জাপানের সাথে ত্রিপক্ষীয় চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল, বিনিময়ে লাভজনক বাণিজ্য চুক্তি, দক্ষিণ ইউরোপে আরও প্রভাব, আধুনিক অস্ত্রের সুবিধা ও গ্রিসের ক্ষতিতে থেসালোনিকি বন্দরের নিয়ন্ত্রণ। যদিও প্রস্তাবটি আকর্ষণীয় ছিল, নেতারা সন্দিহান ছিলেন, কারণ তারা জানতেন যে বেলগ্রেডের জনগণ এই খবর জানার পর প্রতিক্রিয়া দেখাবে। আসলে তাদের সিদ্ধান্ত নেওয়ার আগেই যুক্তরাজ্যের প্রতি সহানুভূতিশীল যুদ্ধমন্ত্রী দুসান পেসিক তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। 1 মাস ধরে কোনো উত্তর না পেয়ে হিটলার ধৈর্য হারিয়ে ফেলেন এবং চেকোস্লোভাকিয়া থেকে স্কোডা কোম্পানির মাধ্যমে যুগোস্লাভিয়াকে সরবরাহ বন্ধ করার হুমকি দেন। এছাড়াও 1-9 মার্চ তিনি একটি চরমপত্র জারি করেন, তাৎক্ষণিক উত্তর দাবি করেন। শেষ পর্যন্ত এই চাপের মুখে স্ভেতকোভিক ও সিনকারমার্কোভিক সেই সপ্তাহেই আবার অস্ট্রিয়ায় যান এবং একটি উত্তেজনাপূর্ণ অনুষ্ঠানে যুগোস্লাভিয়ার ত্রিপক্ষীয় চুক্তিতে যোগদান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। যুগোস্লাভিয়ার ভাগ্য পরিবর্তনকারী সেই অভ্যুত্থান। 1941 সালের 2-7 মার্চ ভোর 2:20 ত্রিপক্ষীয় চুক্তিতে যোগদানের মাত্র 3 দিন পর যুগোস্লাভিয়ায় একটি সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়। বেলগ্রেডে জেনারেল দুশান সিমোভিচ শহর জুড়ে ট্যাঙ্ক ও আর্টিলারি মোতায়েনের নির্দেশ দেন, তার সৈন্যরা যুদ্ধ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নেয়। একই সময়ে জেনারেল বোরা মিরকোভিচ সমস্ত বিমান বাহিনীকে বিদ্রোহে সামিল করতে সক্ষম হন। ভোর হওয়ার আগেই বিদ্রোহীরা সমস্ত গুরুত্বপূর্ণ অফিস, ব্যারাক ও ডাকঘর দখল করে নেয়। তারা রাজপ্রাসাদে প্রবেশ করে রাজপ্রতিনিধি পল প্রথমকে ক্ষমতাচ্যুত করেন এবং প্রেসিডেন্ট দ্রাগিসা স্ভেতকোভিক ও পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার সিনকারমার্কোভিককে পদত্যাগে বাধ্য করেন। এছাড়াও তারা দেশের ফ্যাসিস্ট নেতা মিলান স্তাজাদিনোভিককে গ্রেফতার করে যুক্তরাজ্যে পাঠিয়ে দেয়। বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়ে, জাগরেব, সারায়েভো ও স্কোপোজেতে ব্যাপক সমর্থন লাভ করে, যার ফলে যুগোস্লাভিয়ার অক্ষশক্তিতে যোগদান বাতিল হয়ে যায়। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে পিটার দ্বিতীয়কে রাজা ঘোষণা করা হয়, যদিও তিনি তখনও প্রাপ্তবয়স্ক হননি। সার্বিয়ান ডেমোক্রেটিক পার্টি সরকারের নিয়ন্ত্রণ নেয়, যা অন্যান্য সম্প্রদায়, বিশেষ করে ক্রোয়াটদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। কিন্তু সবচেয়ে বড় সংকট তৈরি হয় জার্মানির প্রতিক্রিয়ায়। সার্বিয়ায় হাজার হাজার মানুষ ব্রিটিশ পতাকা নিয়ে রাস্তায় নেমে আসে, এমনকি জার্মান রাষ্ট্রদূতের গাড়িও আক্রমণ করে। একে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করে ক্রুদ্ধ হিটলার যুগোস্লাভিয়াকে শাস্তি দিতে তাৎক্ষণিক আক্রমণের নির্দেশ দেন। সিমোভিচ সরকার শীঘ্রই বুঝতে পারে যে জার্মানির প্রত্যুত্তর অনিবার্য। তারা বার্লিনকে শান্ত করার চেষ্টা করে এই বলে যে তারা মিত্রশক্তিতে যোগ দেবে না, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করে না। আসন্ন বিপদ আঁচ করে তারা ব্রিটেনের কাছে সাহায্য চায়, কিন্তু প্রতিশ্রুত সাহায্য আসে না। ব্রিটিশরা মিশরে আফ্রিকা কর্পসের অগ্রগতিতে ব্যস্ত থাকায় কেবল গ্রিসে কিছু সৈন্য পাঠাতে পেরেছিল। ধোঁকা খেয়েছেন বুঝতে পেরে সিমোভিচ 3 মার্চ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ইডেনের সাথে সাক্ষাৎ করতে অস্বীকার করেন। তবে 1 এপ্রিল তিনি জেনারেল জন ডিল ও গ্রিক কমান্ডার আলেকজান্দ্রোস পাপাগোসের সাথে জার্মান আক্রমণ মোকাবিলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। রয়্যাল যুগোস্লাভ আর্মির বলকানে মোতায়েন 3টি ডিভিশন ছিল, যার বেশিরভাগই পদাতিক ও কিছু অশ্বারোহী বাহিনী। এই ইউনিটগুলো বিভিন্ন সামরিক গ্রুপে বিভক্ত ছিল, যার মধ্যে স্বাধীন কৌশলগত বাহিনীও অন্তর্ভুক্ত ছিল। সৈন্যরা ভালোভাবে প্রশিক্ষিত ও আধুনিক অস্ত্রে সজ্জিত থাকলেও জাতিগত বৈচিত্র্যের কারণে অভ্যন্তরীণ সংঘাত ছিল। অনেকে যুদ্ধকে পালানোর বা অক্ষশক্তিতে যোগ দেওয়ার সুযোগ হিসেবে দেখেছিল। সাজোয়া যানগুলোর অবস্থা ছিল শোচনীয়। 1 আর্মার্ড ব্যাটালিয়নের 172টি ট্যাঙ্কের মধ্যে 110টি ছিল প্রথম বিশ্বযুদ্ধের রেনো FT-17, বাকি 5-4টি ফরাসি রেনো, আর 3-5 ও চেকোস্লোভাকিয়ার 8টি SID মডেল, সবই পুরনো ও অকার্যকর। অন্যদিকে রয়্যাল যুগোস্লাভ এয়ারফোর্সের বহর ছিল তুলনামূলকভাবে উন্নত, বিভিন্ন প্রজন্মের বিমান নিয়ে। পুরনো মডেলের পাশাপাশি তারা জার্মানি থেকে কেনা মেসারশমিট BF-109 যুদ্ধবিমান ও ডোর্নিয়ার ডো-17 বোমারু বিমান এবং ব্রিটিশ ব্লেনহাইম টুইন ইঞ্জিন বিমানও পরিচালনা করত। অ্যাড্রিয়াটিক বন্দরভিত্তিক রয়্যাল যুগোস্লাভ নেভি, যুগোস্লোভেনস্কা ক্রালজেভস্কা মর্নারিকা, ইতালীয় নৌবাহিনীর তুলনা অপ্রতুল ছিল। তাদের প্রধান জাহাজ ছিল লাইট ক্রুজার ডালমাসিয়া, যার সাথে ছিল ডেস্ট্রয়ার ও সাবমেরিন, ডালমেশিয়া ও মন্টিনিগ্রোর ঘাঁটিতে মোতায়েন। মোট যুগোস্লাভ বাহিনীতে ছিল 8,50,000 সৈন্য, 172টি ট্যাঙ্ক ও 623টি বিমান, যুদ্ধবিমান, বোমারু,
পরিবহন ও প্রশিক্ষণ বিমান। নৌবহরে ছিল ৩টি জাহাজ, যার মধ্যে একটি ক্রুজার, 5টি ডেস্ট্রয়ার, 4টি সাবমেরিন, টর্পেডো বোট, মাইনসুইপার, গানবোট ও একটি সিপ্লেন ক্যারিয়ার অন্তর্ভুক্ত ছিল। অপারেশন শাস্তি, যুগোস্লাভিয়াকে পরাস্ত করার অক্ষশক্তির কৌশল। অপারেশন শাস্তি কি বা জি ডাইরেক্টিভ নং 25 কি নামে জার্মানি 1941 সালের এপ্রিলের শুরুতে যুগোস্লাভিয়া আক্রমণের প্রস্তুতি নেয়। এই কৌশলের মূল লক্ষ্য ছিল হাঙ্গেরি, রোমানিয়া ও বুলগেরিয়ার সামরিক ঘাঁটি থেকে একযোগে আক্রমণ চালানো। এভাবে যুগোস্লাভ বাহিনীকে একাধিক ফ্রন্টে ঘিরে ফেলে জার্মানরা বিনা বাধা এগিয়ে যেতে পারবে। স্লোভেনিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া ও নিশে আক্রমণ চালিয়ে তারা ধীরে ধীরে শত্রুকে ঘেরাও করে বেলগ্রেড সরকারের আত্মসমর্পণ নিশ্চিত করবে। জার্মানির 2 যে সেনাবাহিনী ম্যাক্সিমিলিয়ান ফন ভাইক্সের নেতৃত্বে অস্ট্রিয়া হাঙ্গেরি সীমান্তে মোতায়েন হয়, আর এক 2তম সেনাবাহিনী উইলহেম লিস্টের অধীনে বুলগেরিয়া ও রোমানিয়া থেকে এগো। স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া দখল করে তারা সাভা নদীর নিয়ন্ত্রণ নেবে, তারপর বসনিয়ার দিকে অগ্রসর হবে। একই সময়ে আরেকটি আক্রমণকারী দল বেলগ্রেড, কসোভো ও মেসিডোনিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করবে। অন্য একটি সেনাদল নিস ও ভার্দার পাস দখল করে গ্রিস আক্রমণের অপারেশন মারিতাক্কুর সাথে সংযোগ স্থাপন করবে। জার্মানি ছাড়াও অক্ষশক্তির অন্যান্য সদস্যরা এই আক্রমণে অংশ নেয়। হাঙ্গেরির নেতা মিক্লোস হোর্তি ভৈভোডিনা অঞ্চল পাওয়ার বিনিময়ে আক্রমণে যোগ দেয়া। কিন্তু যুগোস্লাভিয়ার সাথে বন্ধুত্বের চুক্তি রক্ষাকারী প্রধানমন্ত্রী পালটেলেকি আত্মহত্যা করেন যখন তার দেশ চুক্তি ভঙ্গ করে। মুসোলিনি ডালমেশিয়া ও অ্যাড্রিয়াটিক দ্বীপপুঞ্জ দখলের আশায় আক্রমণ সমর্থন করে। এগুলো প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালি ফেরত পায়নি। বুলগেরিয়ার জার বরিস তৃতীয় উচ্চ মেসিডোনিয়া পুনর্দখলের লক্ষ্যে যোগ দেয়, আর ইতালি প্রভাবিত আলবেনিয়া কসোভো দখলের চেষ্টা করে। রোমানিয়ার শাসক আয়েন অ্যান্টোনেস্কু সরাসরি সৈন্য না পাঠালেও টিমিসোয়ারার কৌশলগত ঘাঁটি জার্মানিদের ব্যবহার করতে দেয়া। ইতালি জার্মানির পর এই আক্রমণে সবচেয়ে বেশি সৈন্য সরবরাহ করে। জুলিয়ান আলপোস থেকে একদল ইতালিয়ান সৈন্য স্লোভেনিয়া ও দক্ষিণ পশ্চিম ক্রোয়েশিয়ায় আক্রমণ করে, আরেক দল আলবেনিয়া থেকে মন্টিনিগ্রো ও মেসিডোনিয়ায় ঢোকে। হাঙ্গেরিও উত্তর সার্বিয়ায় সৈন্য পাঠায়। বুলগেরিয়া নিস অঞ্চলে সৈন্য মোতায়েন করে, আর আলবেনিয়া কসোভোর আলবেনিয়ান সম্প্রদায়কে সাহায্য করতে ফ্যাসিস্ট মিলিশিয়া পাঠায়। রোমানিয়া কৌশলগত স্থানে আর্টিলারি ও সৈন্য দিয়ে সহায়তা করে। মোট অক্ষবাহিনীতে ছিল 7 লক্ষ সৈন্য, 3,37,000 জার্মান, 2,50,000 ইতালিয়ান, 1 লক্ষ হাঙ্গেরিয়ান, 15,000 বুলগেরিয়ান, 5,000 আলবেনিয়ান ও 1,000 রোমানিয়ান। অস্ত্রশস্ত্রের মধ্যে ছিল 875টি ট্যাঙ্ক ও 1,756টি বিমান, যার বেশিরভাগই জার্মানি ও ইতালির দখলে ছিল। পরিকল্পনা বাস্তবায়ন পতন 1941 সালের 6 এপ্রিল ভোররাতে বেলগ্রেড থেকে প্রায় 28 কিলোমিটার দূরে যুগোস্লাভ সেনাবাহিনীর একটি ঘাঁটি হাঙ্গেরি সীমান্তে শত্রু বিমানের উপস্থিতি শনাক্ত করে। প্রতিক্রিয়া জানানোর কোনো সুযোগ ছাড়াই রোমানীয় বংশোদ্ভূত জেনারেল আলেকজান্ডার লোরের নেতৃত্বে প্রায় 150টি জার্মান বিমান এবং কিছু ইতালীয় ইউনিট সার্বিয়ার রাজধানীতে পৌঁছে যায়। 50টি স্টুকা ডাইভ বোমারু বিমান প্রথমে আক্রমণ করে, শহরের কেন্দ্রে আগুনের বোমা নিক্ষেপ করে। একই সময়ে মেসারশমিট BF-109 যুদ্ধবিমান এবং মেসারশমিট BF-110 বোমারু বিমান যেমন বিমানঘাঁটিতে আক্রমণ চালায়, সেখানে তারা 50টি যুগোস্লাভ বিমান ধ্বংস করে, যার মধ্যে 26টি ডোনিয়ার ডো-17 বোমারু বিমান এবং অন্যান্য পুরনো মডেল অন্তর্ভুক্ত ছিল। এদিকে হেইনকেল হে-111 এবং ডোনিয়ার ডো-17 বোমারু বিমান বিভিন্ন কৌশলগত স্থানে বোমা বর্ষণ করে, ডেডিনজের রাজপ্রাসাদ, টপসিডার ব্যারাক, সামরিক একাডেমি, রেলওয়ে স্টেশন, ডাকঘর এবং বিমান ও নৌ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়। এমনকি সার্বিয়ার জাতীয় গ্রন্থাগারেও আগুন ধরে যায় এবং চিড়িয়াখানার ব্যাপক ক্ষতি হয়, যার ফলে কিছু প্রাণী রাস্তায় পালিয়ে যায়। বোমাবর্ষণের প্রভাব ছিল ধ্বংসাত্মক, রাস্তাঘাট বিধ্বস্ত হয় এবং 4,000 বেসামরিক নাগরিক নিহত হয়। জেনারেল দুশান সিমোভিচ, যিনি কয়েকদিন আগেই একটি অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিলেন, রাজধানীর কয়েক কিলোমিটার দূরে তার মেয়ের বিয়েতে উপস্থিত থাকার সময় আক্রমণের খবর পান। তিনি তৎক্ষণাৎ বেলগ্রেডে ফিরে এসে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত দেখতে পান, রাস্তায় বিশাল গর্ত তৈরি হয়েছে। যুদ্ধ মন্ত্রণালয়ে সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকে, যা অল্প কয়েকটি অক্ষত ভবনের মধ্যে একটি, সরকারকে উচিত সে শহরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন সদর দপ্তর প্যালেস হোটেল থেকে সরকার কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। অবিরাম বোমাবর্ষণে প্রায় সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, শুধুমাত্র বেলগ্রেডের সাথে একটি টেলিফোন লাইন চালু ছিল, এবং ক্রোয়েশিয়ান কৃষক দলের নেতা ব্লাতকো মাচেকের নেতৃত্বাধীন ক্রোয়েশিয়ান দল কোনো চিহ্ন না রেখে অদৃশ্য হয়ে যায়।
এদিনই জার্মান সৈন্যরা বুলগেরিয়া থেকে যুগোস্লাভিয়া সীমান্ত অতিক্রম করে দ্রুত মেসিডোনিয়া দখল করে এবং বুলগেরিয়ান ইউনিটগুলোর সাথে যোগ দেয়া। তাদের পথে ওয়াফেন-এসএসের একটি রেজিমেন্ট ক্রিভা পালঙ্কা পাসে প্রতিরোধ ভেঙে দেয়, কুমানোভো দখল করে এবং স্ট্রুমিকা অধিকার করে। তারপর তারা দক্ষিণ দিকে মোড় নিয়ে গ্রিসের সীমান্তে এগিয়ে যায়, যেখানে একই সময়ে কি অপারেশন মারিতাকি নামে গ্রিস আক্রমণ শুরু হয়েছিল। উত্তরে ভৈভোডিনা ও হাঙ্গেরি সীমান্তে রয়্যাল যুগোস্লাভ নৌবাহিনী ড্রাভা, সাভা, মোরাভা এবং ভার্দার ক্যানন বোটগুলো দানিউব নদীতে শত্রুর উপস্থিতি শনাক্ত করে। প্রতিশোধ হিসেবে তারা হাঙ্গেরিয়ান শহর মোহাচে কয়েকটি গোলাবর্ষণ করে ক্ষয়ক্ষতি সাধন করে। এর ফলে তৃতীয় হাঙ্গেরিয়ান সেনাবাহিনী আর্টিলারি ফায়ার দিয়ে জবাব দেয় এবং বুদাপেস্ট তৎক্ষণাৎ বেলগ্রেডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এদিকে সার্বিয়ান বানাত ও রোমানিয়া সীমান্তে তিমিসোয়ারায় অবস্থিত এক্সএলআই মোটরাইজড কোর এবং বিভিন্ন ক্যালিবারের আর্টিলারি দিয়ে সজ্জিত ইউনিটগুলো যুগোস্লাভ অবস্থানে আক্রমণ করে। কিছু অবস্থান ধ্বংস হয়ে যায়, কিন্তু বেলগ্রেডের প্রতিক্রিয়া দ্রুত আসে। দুটি ব্লেনহেইম বোমারু বিমান রোমানিয়ান শহর আরাদে আক্রমণ করে, যদিও দুটিই ভূপাতিত হয়। ৭ এপ্রিল আক্রমণের দ্বিতীয় দিনে জার্মানির এক ২তম সেনাবাহিনী ভার্দার নদী অতিক্রম করে প্রায় সমস্ত মেসিডোনিয়া দখল করে নেয়। আঞ্চলিক রাজধানী স্কোপোজেতে ২০,০০০-এরও বেশি যুগোস্লাভ সৈন্য, যার মধ্যে বেশ কয়েকজন জেনারেলও ছিলেন, বন্দী হয়। একই সময়ে ইতালির ২ যে সেনাবাহিনী জুলিয়ান আলপোস থেকে স্লোভেনিয়ায় প্রবেশ করে সামান্য প্রতিরোধের মুখোমুখি হয়। তারা দ্রুত অগ্রসর হয়ে সাবা উপত্যকা, কাস্তাব এবং মাউন্ট পেকের চূড়া দখল করে। ৮ এপ্রিল নাগাদ তারা ক্রাঞ্জেস্কা গোরা, জাব্রাটেক এবং গোর্জে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। ইতালীয় বাহিনী স্লোভেনিয়ায় নির্বিঘ্নে এগিয়ে গেলেও আলবেনিয়ায় পরিস্থিতি ভিন্ন ছিল। গ্রিসের সাথে যুদ্ধের ক্লান্তির পর ইতালির নয়েম সেনাবাহিনী আক্রমণে যোগ দিতে ব্যর্থ হয় এবং বরং যুগোস্লাভ ৩ যে সেনাবাহিনীর পাল্টা আক্রমণের শিকার হয়। তাদের সৈন্যরা প্রতিরক্ষা লাইন ভেঙে গুসিনজে ও প্রোক্লেতিজ পর্বতমালা অতিক্রম করে, স্কোদের রাস্তা দখল করে এবং ইতালীয় ও তাদের আলবেনীয় মিত্রদের কাছ থেকে ডেবার ছিনিয়ে নেয়। পূর্ব দিকে ৮ এপ্রিল ১/৪তম প্যাঞ্জার কোর সার্বিয়ান সীমান্ত অতিক্রম করে নিশাভা নদী পেরিয়ে পিটে যুগোস্লাভ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। এর ফলে বেলগ্রেডের বেশ কয়েকটি সামরিক ইউনিট ভেঙে পড়ে এবং জার্মানরা বিনা বাধায় নিজ দখল করে নেয়। আরও দক্ষিণে ৪০তম প্যাঞ্জার কোর ৫ম বুলগেরিয়ান সেনাবাহিনীর সমর্থনে মেসিডোনিয়ার নিয়ন্ত্রণ নিশ্চিত করে স্টিপ, ভেলেস, প্রিলেপ এবং মনাস্তির দখল করে। অন্যদিকে আলবেনিয়ায় ইতালির নয়েম সেনাবাহিনী ক্রমাগত এলাকা হারাচ্ছিল। যুগোস্লাভরা ড্রিন নদী অতিক্রম করে ভালোজবোন ও কোলোজেগ্গাভা দখল করে রোমের সৈন্যদের আরও দুর্বল করে দেয়। তবে স্লোভেনিয়ার ফ্রন্টে ইতালির ২ যে সেনাবাহিনী তাদের বিজয়যাত্রা অব্যাহত রাখে। শেরোকনো পর্বত ও রোজেসিনা নদী অতিক্রম করার পর তারা যুগোস্লাভদের কালসে ও লোগাটেক থেকে বিতাড়িত করে অঞ্চলে তাদের কর্তৃত্ব সুসংহত করে। যুগোস্লাভিয়ার পতন মাত্র ১-২ দিনে ধ্বংস। ১৯৪১ সালের ৯ এপ্রিল জার্মান ২ যে সেনাবাহিনী অস্ট্রিয়া থেকে স্লোভেনিয়া দখলের অভিযান শুরু করে। স্টাইরিয়া থেকে স্লোভেনিয়ায় প্রবেশ করার সময় মারিবোরের জার্মান সংখ্যালঘু কি ভোল্কস্টিয়েচে কি গোষ্ঠী পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। পিস্তল ও শটগান নিয়ে তারা সরকারি ভবন দখল করে এবং যুগোস্লাভ প্রহরীদের নিরস্ত্র করে। এই কর্মকাণ্ডের ফলে জার্মান অগ্রগতি দ্রুত হয় এবং শহরটি লেইকোরের হাতে কোনো প্রতিরোধ ছাড়াই চলে যায়। এছাড়াও তারা ড্রাভা নদীর উপর কয়েকটি সেতু নিরাপদ করে, যা প্যাঞ্জার বাহিনীকে বিনা বাধায় অতিক্রম করতে দেয়। ১ এপ্রিল ফুলভি প্যাঞ্জার কোর হাঙ্গেরি থেকে ক্রোয়েশিয়া দিকে সীমান্ত অতিক্রম করে যুগোস্লাভিয়ায় নতুন ফ্রন্ট খোলে। প্যাঞ্জার বাহিনী নেতৃত্বে জার্মানরা অল্প সময়েই বেশ কয়েকটি কৌশলগত শহর দখল করে বুদাপেস্ট ট্রিয়েস্ট রেল লাইনে যুগোস্লাভ সৈন্যদের ঘিরে ফেলে। মাত্র একদিনে তারা ১০০ কিলোমিটারেরও বেশি অগ্রসর হয়, ন্যূনতম প্রতিরোধের সম্মুখীন হয়, কারণ যুগোস্লাভ সেনাবাহিনীর কিছু ক্রোয়াট ইউনিট বিদ্রোহ করে জাগরেব দখলে সহায়তা করে। এই সময় পর্যন্ত ক্রোয়েশিয়া অক্ষশক্তির আক্রমণে সক্রিয়ভাবে অংশ নেয়নি, কিন্তু রোম থেকে ফ্যাসিস্ট নেতা আন্তে পাবেলিচের একটি আহ্বান বিদ্রোহের সূচনা করে। অনেক ক্রোয়াট ইউনিট বিদ্রোহ করে তাদের সার্ব অফিসারদের বন্দী করে এবং জার্মানদের কাছে মূল শহরগুলো হস্তান্তর করে। বিয়েলোভারে বিদ্রোহের ফলে নতুন মেয়র দেশের স্বাধীনতা ঘোষণা করেন। বসনিয়া হার্জেগোভিনায় ক্রোয়াট জাতীয়তাবাদী ও জার্মানির মিত্র বসনীয় গোষ্ঠীগুলো যুগোস্লাভ সেনাবাহিনীর মুখোমুখি হয়, মোস্তার ও নিকটবর্তী বিমানঘাঁটি দখল করে, যেখানে তারা বেশ কয়েকটি বোমারু বিমান দখল করে যা পরবর্তীতে ক্রোয়াট বিমান বাহিনী ব্যবহার করে। এদিকে নিস অঞ্চলে জার্মান চিফ কোর বিনা প্রতিরোধে এগিয়ে যায়, হাজার হাজার যুগোস্লাভ সৈন্যকে পথহারা করে। মোরাভা উপত্যকা সুরক্ষিত করার পর তারা পারাচিন ও ক্রাগুজেভাগ দখল করে,
লেস্কোভাকে হাজার হাজার সৈন্যকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে, যারা শেষ পর্যন্ত যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করে। অক্ষশক্তির সাফল্য সত্ত্বেও আলবেনিয়ায় পরিস্থিতি ভিন্ন ছিল। সেখানে ইতালির নয়েম সেনাবাহিনী যুগোস্লাভ ৩ যে সেনাবাহিনীর অগ্রগতির মুখে পিছু হটছিল, যারা শত্রু এলাকায় ৫০ কিলোমিটার প্রবেশ করে। স্কোদের শহর তাদের দখলে আসে এবং যুগোস্লাভ বিমান বাহিনী ডুরেসে ইতালীয় নৌঘাঁটি বোমা বর্ষণ করে, যা এই অঞ্চলে তাদের অভিযানের শীর্ষবিন্দু ছিল। ১ এপ্রিল রোমানিয়া থেকে সার্বিয়ায় জার্মান সৈন্য প্রবেশ করে আরেকটি ফ্রন্ট খোলে। মেকানাইজড ইউনিট ও রোমানিয়ান দলের সমর্থনে তারা দ্রুত অগ্রসর হয়ে টেমেসবার সুরক্ষিত করে এবং একটি বিমান ঘাঁটি দখল করে, যেখানে তারা ৩টি অক্ষত যুগোস্লাভ যুদ্ধবিমান পায়। আক্রমণের গতি এতটাই দ্রুত ছিল যে একদিনের মধ্যে তারা ভ্রোসাক ও পাঞ্চেবোতে পৌঁছে, এমনকি বেলগ্রেডের উপকণ্ঠে চলে আসে। এদিকে স্লোভেনিয়ায় ইতালীয়রা সুশাক ও ক্রালজেভিকা দখল করে, তারপর দুটি অভিজাত ব্যাটালিয়ন ট্রাক করে লিউব্লিয়ানায় প্রবেশ করে। একই সময়ে আলবেনিয়ায় পরিস্থিতি উল্টে যায়। পিছু হটার পর ইতালীয়রা একটি জাল টেলিগ্রাম দিয়ে যুগোস্লাভ বাহিনীকে ফাঁদে ফেলে। ভূমির সুবিধা নিয়ে তারা পাল্টা আক্রমণ শুরু করে, যুগোস্লাভদের আলবেনিয়া থেকে বিতাড়িত করে, বিশেষ করে প্রোনিসাট নদীর কাছে একটি ডিভিশনকে ট্যাঙ্কের দিয়ে আক্রমণ করে। ক্রোয়েশিয়ায় যুগোস্লাভ সেনাবাহিনী গুরুতর সমস্যার মুখোমুখি হয়। জার্মানরা দ্রুত স্লাটিনা ও নোসিসের মতো কৌশলগত পয়েন্ট দখল করে, পাশাপাশি সার্বিয়ায় প্রবেশের মূল অবস্থান ওসিকেজ দখল করে। ক্রোয়াট গোষ্ঠী ও ফ্যাসিস্ট মিলিশিয়াদের বিদ্রোহ পরিস্থিতিকে আরও খারাপ করে, তারা যুগোস্লাভ ইউনিটগুলিকে নিরস্ত্র করে কাপ্লিজানা, ট্রেবিনজে ও বিলেজা শহর দখল করে। ১-২ এপ্রিল হাঙ্গেরি ভৈভোডিনা সীমান্ত অতিক্রম করে আক্রমণে যোগ দেয়। ৩টি দিকে অগ্রসর হয়ে তাদের সৈন্যরা সেজমুন দখল করে, বাচকা অধিকার করে এবং দ্রাবে নদী পর্যন্ত পৌঁছে, যদিও নভি সাদে সার্ব জনগণের প্রতিরোধের কারণে তাদের অগ্রগতি সাময়িকভাবে থেমে যায়। দেশের অন্যান্য অঞ্চলে অক্ষশক্তির আক্রমণ অব্যাহত থাকে। ওসিজেকে যুগোস্লাভ ইউনিট ধ্বংস করার পর জার্মানরা আশ্চর্যজনক গতিতে মিত্রোভিকা, লাজারেভাক, জভর্নিক, ভালোজেভো, সিসাক ও বিহাজ দখল করে। পশ্চিমে অন্যান্য ইউনিট নিচাভা উপত্যকা পরিষ্কার করে মাউন্ট আভালার চূড়ায় পৌঁছে। এদিকে ইতালীয়রা কার্লোভাক ও শেনজ দখল করে এবং অ্যাড্রিয়াটিক দ্বীপপুঞ্জে সৈন্য অবতরণ করে। নৌক্ষেত্রে যুগোস্লাভ নৌবহর ইতালীয় নৌশক্তির শ্রেষ্ঠত্বের কারণে বন্দরে আটকা পড়ে এবং জার্মান বিমান বাহিনী দানিউবে ক্যানন বোট ড্রাবা ডুবিয়ে দেয়, যাতে ১-২ জন হতাহত হয়। ১-২ এপ্রিল সন্ধ্যায় ২ জেএসএস প্যাঞ্জার ডিভিশন খে ডাস রাইক কি এর অগ্রিম দল বেলগ্রেডের উপকণ্ঠে পৌঁছায়। ক্যাপ্টেন ফ্রিটজ ক্লিঙ্গেনবার্গের নেতৃত্বে একটি দল একটি বিপজ্জনক অপারেশন শুরু করে। তারা মোটরবোটে দানিউব পার হয়, যুগোস্লাভ প্রহরীদের চোখে পড়ে না। শহরে প্রবেশ করে তারা বিশৃঙ্খলার সুযোগ নিয়ে স্থানীয় বাহিনীকে নিরস্ত্র করে টাউন হল দখল করে। মাত্র ৬ সৈন্য মেয়র জেভরেম টমিচকে অপসারণ করে ইভান মিলিসেভিচকে বসায়, যিনি গ্যারিসন আত্মসমর্পণের নির্দেশ দেন। ১-২-১-৩ এপ্রিল মধ্যরাতে সমগ্র বেলগ্রেড জার্মান ১-২তম সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসে। ১-৩ এপ্রিল জার্মান আক্রমণের তীব্রতা কমে যায়, কিন্তু তাদের মিত্ররা অগ্রসর হতে থাকে। স্লোভেনিয়ায় ইতালীয় সৈন্যরা ওটোচাক ও গ্রাদাক দখল করে, আর আলবেনিয়ায় অক্ষশক্তি মন্টিনিগ্রোতে অগ্রসর হয়। স্কুটারি হ্রদের কাছে যুগোস্লাভ ৩ যে সেনাবাহিনীর অবশিষ্টাংশকে বিতাড়িত করে। ভৈভোডিনায় হাঙ্গেরিয়ান সৈন্যরা নভি সাদে শহুরে যুদ্ধে লিপ্ত হয়, তবে সেন্টা ও বারাঞ্জা দখল করতে সক্ষম হয়। ১-৪ এপ্রিল যুগোস্লাভিয়ার পরিস্থিতি আরও খারাপ হয়। ইতালীয় ইউনিট নিন দখল করে, আর হাঙ্গেরিয়ানরা নভি সাদ অধিকার করে পুরোপুরি ভৈভোডিনা নিয়ন্ত্রণে নেয়। এই পরিস্থিতিতে রাজা পিটার দ্বিতীয় ও তার সরকার পালেতে অস্থায়ী রাজধানী থেকে পালিয়ে যান। তারা প্রথমে মন্টেনিগ্রোর নিন, তারপর গ্রিসের এথেন্স এবং শেষে কারো যায়, যেখানে ব্রিটেন তাদের আশ্রয় দেয়া। ১-৫ এপ্রিল রয়্যাল যুগোস্লাভ এয়ারফোর্সের অবশিষ্টাংশ সরানোর চেষ্টা করা হয়। ১৮টি বিমান মিশরে যেতে সক্ষম হয়, কিন্তু ৫টি বোমারু বিমান গ্রিসের পারামিটিয়া বিমানঘাঁটিতে জার্মান বিমান হামলায় ধ্বংস হয়। এদিকে জমিতে অক্ষশক্তির অগ্রগতি বিনা প্রতিরোধে চলতে থাকে। ক্রোয়েশিয়া থেকে জার্মান সৈন্যরা বসনিয়া হার্জেগোভিনায় প্রবেশ করে বানিয়া লুকা, ট্রাবনিক, জেমিকা ও সারায়েভো দখল করে। একই সময়ে জার্মান ১-২তম সেনাবাহিনী ভালোজেভো দখল করে ও ড্রিনা নদী অতিক্রম করে, আর দক্ষিণ ক্রোয়েশিয়ায় ইতালীয়রা গোসপিচ, শেবেনকো, স্প্লিট, শিবেনিক ও মেটকোভিচ দখল করে। এতদিন পর্যন্ত কম আক্রান্ত মন্টিনিগ্রো ১-৬ এপ্রিল নির্ণায়ক আঘাত পায়। ইতালীয় সৈন্যরা যুগোস্লাভ ৩ যে সেনাবাহিনীকে পরাজিত করে পরগরিকা দখল করে। তারপর তারা নিক্সিচের দিকে অগ্রসর হয় ও ট্রেবিনজেতে ক্রোয়াট বিদ্রোহীদের সাথে যোগ দেয়।
দক্ষিণ পূর্বে আলবেনিয়া সীমান্তে ইতালীয় সৈন্যরা মেসিডোনিয়া দখল করে ডেবার, ওক্রিড, স্ট্রুগা ও বিটোলা নেয়, আর কসোভোতে আলবেনীয় মিলিশিয়ার সহায়তায় প্রিজরেন দখল করে। 7 এপ্রিল দেশের বেশিরভাগই অক্ষশক্তির নিয়ন্ত্রণে চলে যায়, কেবল অ্যাড্রিয়াটিক উপকূল শেষ যুদ্ধগুলো হয়। পূর্ব থেকে ইতালীয় সৈন্যরা সেতিনজে ও কোটোর বন্দরে অগ্রসর হয়, যেখানে যুগোস্লাভ নৌবাহিনী শত্রুর হাতে পড়া এড়াতে নিজেদের জাহাজ ডুবিয়ে দেয়া। পশ্চিম থেকে একটি ব্ল্যাকশার্ট ব্যাটালিয়ন ডুব্রোভনিক দখল করে, যার নাম পরে রাগুসা রাখা হয়। সম্পূর্ণ পতন হওয়ার পর 7 এপ্রিল জেনারেল দানিলো কালাফোটিভ যুদ্ধবিরতি চান। তবে তিনি আলোচনার ক্ষমতাহীন হওয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার সিনকার মার্কোভিচকে বেলগ্রেডে আনা হয়, যিনি যুগোস্লাভিয়ার নিঃশর্ত আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। এই মুহূর্ত থেকে সমগ্র ভূখণ্ড অক্ষশক্তির নিয়ন্ত্রণে আসে। ইয়াসেনোভাক, বলকানের নরক ও সিরোমিয়ার গণহত্যা। 1941 সালের এপ্রিলে যুগোস্লাভিয়া ভেঙে পড়ার পর কিছু অঞ্চল স্বায়ত্তশাসন ঘোষণা করে। এর মধ্যে ছিল স্বাধীন ক্রোয়েশিয়া রাষ্ট্র, মন্টেনিগ্রো এবং ন্যাশনাল সালভেশন সার্বিয়া। শেষোক্তটিতে তৃতীয় রাইখের অধীনস্থ মিলান নেদিচের নেতৃত্বে একটি নাজি অনুপ্রাণিত শাসন ব্যবস্থা গড়ে ওঠে। ওই বছরের 3 এপ্রিল নেদিচ কি জাতিগত উত্তর সংক্রান্ত ডিক্রি কি স্বাক্ষর করে, যেখানে 1600 ইহুদিকে আলাদা করা হয়। তবে সার্বিয়ার প্রথম হত্যাকাণ্ড নেদিচ সরকারের হাতে নয়, বরং ক্রোয়েশিয়ান সেনাবাহিনী ও উস্তাশা মিলিশিয়ার হাতে সংঘটিত হয়। তারা সাভা নদী ও বানাত অঞ্চলে অগ্রসর হয়ে শত শত ইহুদিকে হত্যা করে। বাকিদের পাঠানো হয় ইয়াসেনোভাক নামের এক বধ্যভূমিতে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চরম নৃশংসতা সংঘটিত হয়েছিল। এই প্রেক্ষাপটে ইয়াসেনোভাক হয়ে ওঠে বলকানের আতঙ্কের কেন্দ্রবিন্দু। ক্রোয়েশিয়ার স্বাধীন রাষ্ট্রের উস্তাশা শাসন দ্বারা পরিচালিত এই কনসেন্ট্রেশন ক্যাম্পটি সাভা ও উনা নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল, যা ছিল ইউরোপের তৃতীয় বৃহত্তম ও একমাত্র সহযোগী সরকার নিয়ন্ত্রিত বধ্যভূমি। 1941 সালের আগস্ট থেকে 1945 সালের এপ্রিল পর্যন্ত ইয়াসেনোভাকে অকল্পনীয় নিষ্ঠুরতা সংঘটিত হয়। নাজি ক্যাম্পগুলোর মতো এখানে গ্যাস চেম্বার বা শিল্পায়িত গণহত্যার ব্যবস্থা ছিল না, বরং প্রত্যেককে আলাদাভাবে নির্মমভাবে হত্যা করা হতো, ছুরি, হাতুড়ি, কুড়াল বা সম্মুখে গুলি করে। প্রধান শিকার ছিল সার্বরা, তাদের বিরুদ্ধে গণহত্যার অংশ হিসেবে, এরপর ইহুদি, রোমা ও রাজনৈতিক বিরোধীরা। 210 বর্গকিলোমিটার জুড়ে সাভা ও উনা নদীর দুই তীরে 5টি উপশিবির নিয়ে গঠিত ছিল এই কমপ্লেক্স। সবচেয়ে বড়টির নাম ছিল ইটের কারখানা, যা জাগরেব থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। অন্যান্য অংশের মধ্যে ছিল স্টারা গ্রাদিস্কা, গ্রাদিনা দোনিয়া, 5টি বাধ্যতামূলক শ্রম খামার এবং উস্টিসা রোমা ক্যাম্প। হত্যার সঠিক সংখ্যা বিতর্কিত, তবে সর্বাধিক গৃহীত হিসাব অনুযায়ী 1941-1945 সালে ইয়াসেনোভাকে প্রায় 1 লক্ষ মানুষ নিহত হয়, যা এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ বধ্যভূমিগুলোর একটিতে পরিণত করে। সাজমিস্তে, মৃত্যু শিবির ও গ্যাস ট্রাক যা সার্বিয়ার ইহুদিদের মুছে দিয়েছিল। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে যুগোস্লাভিয়ার সবচেয়ে বেশি ইহুদি জনগোষ্ঠী বাস করত, তাই এটি তৃতীয় রাইখ ও মিলান নেদিচ সরকারের প্রথম লক্ষ্যবস্তুতে পরিণত হয়। 1942 সালের মার্চে এসএস ইউনিট ও হারাল্ড টার্নারের অধীনস্থ সার্ব সহায়ক বাহিনী শহরের ইহুদিদের গ্রেফতার করে। পুরুষদের সঙ্গে সঙ্গেই হত্যা করা হয়, আর নারী ও শিশুদের আটকে রাখা হয় সাজমিস্তের একটি ইন্টার্নমেন্ট ক্যাম্পে। 1942 সালের 9 মে বার্লিন থেকে আনা একটি সিল করা ট্রাকে কার্বন মনোক্সাইড প্রবেশ করিয়ে সাজমিস্তের বন্দীদের হত্যা করা হয়। নারী ও শিশুদের নির্মূলের পর বেলগ্রেড হাসপাতালের রোগী ও রয়্যাল যুগোস্লাভ আর্মির সাবেক ইহুদি সৈন্যদেরও হত্যার নির্দেশ দেওয়া হয়। প্রায় 8,000 বেলগ্রেড ইহুদিকে সাজমিস্তে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞের দায়িত্বে থাকা অফিসার হারাল্ড টার্নার তার এসএস সুপিরিয়রদের কাছে গর্ব করে বলেছিলেন, সার্বিয়া ইউরোপের একমাত্র দেশ যেখানে ইহুদি সমস্যার সমাধান করা হয়েছে। এই ঘটনা ছাড়া ন্যাশনাল সালভেশন সার্বিয়ায় এত বড় মাত্রার গণহত্যা আর ঘটেনি, কারণ মিলান নেদিচের নিষেধাজ্ঞা ছিল। তবে ইহুদি ও রোমাদের স্থানীয় জনগোষ্ঠী থেকে আলাদা করে বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়, যেখানে হাজার হাজার মানুষ অমানবিক অবস্থায় মারা যায়। 1944 সালের শেষে অক্ষশক্তি প্রত্যাহার করলে সোভিয়েত ইউনিয়ন সার্বিয়াকে পুনরায় যুগোস্লাভিয়ার অন্তর্ভুক্ত করে। এই সময় নাগাদ 1,4,500 সার্ব ইহুদিকে জার্মান, ক্রোয়াট ও কিছু সহযোগী সার্বদের হাতে হত্যা করা হয়, যা দেশের ইহুদি সম্প্রদায়ের 9 বিলুপ্তি বোঝায়। টিটো ও তার পার্টিজানরা, ইউরোপের সর্ববৃহৎ ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধ। যুগোস্লাভ পার্টিজানরা, যাদের সরকারিভাবে ন্যাশনাল লিবারেশন আর্মি অ্যান্ড পার্টিজান ডিটাচমেন্টস অফ যুগোস্লাভিয়া নামে অভিহিত করা হতো,
ছিল একটি কমিউনিস্ট প্রতিরোধ আন্দোলন যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুগোস্লাভ ভূখণ্ডে অক্ষশক্তি, প্রধানত নাৎসিদের বিরুদ্ধে লড়াই করেছিল। জোসিফ ব্রোজ টিটোর নেতৃত্বে এই বাহিনীকে সেই সময়কার ইউরোপের সবচেয়ে কার্যকর ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে বিবেচনা করা হয়। প্রাথমিকভাবে তারা গেরিলা যুদ্ধে লিপ্ত থাকলেও সময়ের সাথে সাথে এটি একটি সুসংগঠিত সেনাবাহিনীতে রূপ নেয়, যার সদস্য সংখ্যা 1944 সালের শেষ নাগাদ প্রায় 6,50,000-এ পৌঁছেছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল দখলদার বাহিনীকে বিতাড়িত করা এবং যুগোস্লাভিয়ার সকল জাতিগোষ্ঠীকে একত্রিত করে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 1941 সালের এপ্রিলে দেশটিতে আক্রমণের পর টিটো এই আন্দোলন গড়ে তোলেন। জুন মাসে জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলে গেরিলা আক্রমণ তীব্রতা পায়। জুলাই নাগাদ দ্রাজা মিহাইলোভিচের নেতৃত্বাধীন চেতনিকদের অংশগ্রহণে ব্যাপক বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং স্বল্পস্থায়ী উজিচে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। অক্ষশক্তির একের পর এক আক্রমণ সত্ত্বেও টিটোর নেতৃত্বে চলমান অভিযানের মাধ্যমে পার্টিজানরা টিকে থাকে। 1943 সালের শেষে মিত্রশক্তি মিহাইলোভিচকে সমর্থন প্রত্যাহার করে টিটোকে সমর্থন দেয়, যখন তারা জানতে পারে চেতনিকরা শত্রুপক্ষের সাথে সহযোগিতা করছে। তেহরান সম্মেলনে পার্টিজানদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। এক বছর পর 1944 সালের শর্তে টিটোর বাহিনী রেড আর্মির সহায়তায় বেলগ্রেড মুক্ত করে। যুদ্ধের শেষ নাগাদ পার্টিজানরা দেশের পাশাপাশি ত্রিয়েস্তে ও কেরিন্থিয়ার মতো অঞ্চলও দখল করে নেয়। যুদ্ধ শেষে এই প্রতিরোধ বাহিনী নতুন প্রতিষ্ঠিত যুগোস্লাভ ফেডারেটিভ পিপলস রিপাবলিকের সশস্ত্র বাহিনীতে পরিণত হয়। এই আন্দোলনের দুটি প্রধান লক্ষ্য ছিল: প্রথমত, দখলদার বাহিনীর মোকাবেলা করা। 1944 সাল পর্যন্ত, যখন তারা পর্যাপ্ত ব্রিটিশ সাহায্য পেতে শুরু করে, তাদের অস্ত্রের প্রধান উৎস ছিল শত্রুদের কাছ থেকে দখলকৃত অস্ত্র। দ্বিতীয়ত, একটি যুক্তরাষ্ট্রীয় কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী সহাবস্থান করবে। এই লক্ষ্যে কমিউনিস্ট পার্টি যুগোস্লাভিয়ার সকল গোষ্ঠীকে আকৃষ্ট করার চেষ্টা করে, প্রতিটি সম্প্রদায়ের অধিকার রক্ষার নিশ্চয়তা দিয়ে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী চেতনিক আন্দোলনের লক্ষ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা রাজতন্ত্র বজায় রাখা, সার্ব জনগণকে রক্ষা করা এবং গ্রেট সার্বিয়া প্রতিষ্ঠার মাধ্যমে অন্যান্য গোষ্ঠীকে তাদের দাবিকৃত অঞ্চল থেকে বিতাড়িত করতে চাইত। শুরু থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছিল, কিন্তু 1941 সালের অক্টোবরে এটি প্রকাশ্য সংঘর্ষে রূপ নেয়। চেতনিকরা টিটোর সমন্বয়বাদী নীতিকে সার্বদের জন্য হুমকি হিসেবে দেখত, আর কমিউনিস্টরা তাদের রাজতান্ত্রিক ব্যবস্থার পক্ষাবলম্বনকে পুরোপুরি প্রত্যাখ্যান করত। প্রথম কয়েক বছর পার্টিজানদের বেশিরভাগই ছিল সার্ব। সেই সময় মুসলিম ও ক্রোয়াট কমান্ডারদেরকে সহযোদ্ধাদের সাথে সমস্যা এড়াতে তাদের নাম পরিবর্তন করতে হতো। তবে 1944 সালের শর্তে সোভিয়েত ও বুলগেরীয় আক্রমণের চাপে জার্মান বাহিনী সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া ও কসোভো থেকে পিছু হটলে পরিস্থিতি বদলে যায়। এরপর আরও বেশি সার্ব, মেসিডোনিয়ান ও আলবেনিয়ান যুক্ত হলে যোদ্ধার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। 1944 সালের শেষ নাগাদ পার্টিজান সেনাবাহিনীর সদস্য সংখ্যা দাঁড়ায় 6,50,000 নারী পুরুষে। 1945 সালের এপ্রিল নাগাদ এই সংখ্যা 8 লক্ষ ছাড়িয়ে যায়, যা তাদেরকে যুদ্ধকালীন সময়ের সর্ববৃহৎ সামরিক বাহিনীগুলোর একটিতে পরিণত করে। ক্রাগুজেভাকের গণহত্যা, যখন নাৎসিরা প্রতিশোধ নিতে ছাত্র ও সাধারণ নাগরিকদের গুলি করে হত্যা করেছিল। 1941 সালে যুগোস্লাভিয়ায় জার্মান দখলদারিত্বের সময় হিটলার সার্বিয়ার বিরুদ্ধে একটি নৃশংস প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়। তার লক্ষ্য ছিল আক্রমণের পর যেকোনো প্রতিরোধ ধ্বংস করা। কিন্তু এরপর যা ঘটেছিল তা ছিল চিন্তাতীত এক গণহত্যা। প্রতি একজন নিহত জার্মান সৈন্যের জন্য নাৎসিরা 100 বেসামরিক নাগরিককে এবং প্রতি একজন আহত সৈন্যের জন্য 50 জনকে গুলি করে হত্যা করেছিল। এই বর্বর নীতির সবচেয়ে রক্তলীলাঘটিত ঘটনাগুলোর একটি ঘটেছিল সার্বিয়ার ক্রাগুজেভাকে, যেখানে কয়েক দিনের মধ্যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, যাদের মধ্যে ছিল স্কুলছাত্র, শিক্ষক ও নিরীহ নাগরিকরা। অন্যান্য নাৎসি বর্বরতার তুলনায় কম স্মরণ করা হলেও এই হত্যাকাণ্ড ছিল যুগোস্লাভ প্রতিরোধকে নির্মমভাবে দমন করার একটি প্রচেষ্টা। ঘটনাটি শুরু হয় 1941 সালের 1 অক্টোবর রবিবার, সার্বিয়ার চতুর্থ বৃহত্তম শহর ক্রাগুজেভাকের আশেপাশে। লেপেনিকা নদীর তীরে অবস্থিত এই শহরটি তার শিল্পের জন্য বিখ্যাত ছিল, বিশেষ করে যন্ত্রপাতি ও অস্ত্র উৎপাদনের জন্য। 1818 থেকে 1839 সাল পর্যন্ত এটি আধুনিক সার্বিয়ার প্রথম রাজধানী ছিল এবং এখানেই বলকানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়েছিল। 1941 সালে এখানকার জনসংখ্যা ছিল 2,7,249 এবং এটি ছিল দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও শিল্পকেন্দ্র। কিন্তু নাৎসিদের কাছে এই অঞ্চল ছিল কি ডাকাতদের আস্তানা, যারা সার্ব যোদ্ধাদের এই নামে ডাকত।
ওই রবিবার, যখনও প্রতি নিহত জার্মান সৈন্যের জন্য 100 ও প্রতি আহতের জন্য 50 জন বেসামরিক নাগরিককে গুলি করার কি নীতি কার্যকর হয়নি, তখনই 4-5 জনকে হত্যা করা হয়েছিল। নাজিরা শহরের 3টি প্রবেশপথ অবরুদ্ধ করে অভিযান চালিয়ে শিকারদের ধরে আনে। পরের দিন 20 অক্টোবর জার্মান সৈন্যরা ক্রাগুজেভাকের রাস্তায় ও বাড়িঘরে ব্যাপক তল্লাশি চালা। প্রায় 5,000 নাগরিককে নির্বাচন করে হত্যার জন্য আটক করা হয়েছিল। তারা পুরুষ ও যুবকদের বাড়ি, কর্মস্থল, কারখানা ও সরকারি অফিস থেকে বের করে আনে। তারা স্কুলেও হানা দেয়, যেখানে তারা প্রায় 300 হাইস্কুল ছাত্রকে গ্রেফতার করে, যাদের বয়স ছিল 12 থেকে 18 বছর, তাদের শিক্ষকদের সাথে, যাদের মধ্যে ছিল শহরের প্রধান বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাজা পান্টেলিচ। কিছু ইতিহাসবিদ দাবি করেন গ্রেফতারকৃতের সংখ্যা আরও বেশি ছিল, 7,000 পর্যন্ত। তাদের মধ্যে ছিল কিছু রোমানিয়ান যুবক, বেশিরভাগই জুতো পালিশকারী, যারা জার্মান সৈন্যদের জুতো পালিশ করতে অস্বীকার করেছিল। ভার্মাক্ট আটকদের বলেছিল যে এটি শুধু নথি যাচাইয়ের জন্য এবং তাদের ব্যারাকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ন্ত্রণের জন্য। তবে কেউই এই কথা বিশ্বাস করেনি। কেউ কেউ তাদের অপেক্ষমান ভাগ্য বুঝতে পেরে তাদের নোটবুক থেকে ছিঁড়ে নেওয়া কাগজের টুকরোতে বিদায় বার্তা লিখতে শুরু করেছিল, আশা করে কেউ সেগুলো খুঁজে পাবে। ওই দিন 1-2-3 সার্ব ইহুদিকে গুলি করে হত্যা করা হয়েছিল, যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ছিল। 2-1 অক্টোবর, যখন গণহত্যা চলছিল, জার্মান সেনাবাহিনী শহরের দেয়ালে একটি বিজ্ঞপ্তি লাগিয়ে গণহত্যাকে ন্যায্যতা দেয়। গত সপ্তাহে আমাদের সৈন্যদের উপর কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতক আক্রমণে 10 জন নিহত ও 26 জন আহত হয়েছে, যার জন্য শাস্তি দেওয়া প্রয়োজন ছিল। প্রতি নিহত জার্মান সৈন্যের জন্য 100 জন এবং প্রতি আহতের জন্য 50 জনকে গুলি করা হয়েছে। তাদের অধিকাংশই ছিল কমিউনিস্ট, অপরাধী ও সহযোগী। মোট 2,300 জনকে হত্যা করা হয়েছে। কোনো নতুন ত্রুটি বা আক্রমণকে সমান কঠোরতায় মোকাবেলা করা হবে কি? নাৎসিরা তাদের এই প্রতিশোধের প্রমাণ রেখে গেছে। ভয়াবহতার কিছু ছবি রক্ষা করা সম্ভব হয়েছিল। 144 জন ছাত্র ও তাদের শিক্ষকদের মধ্যে অনেককেই শহরের কাছে ঝোপজঙ্গলের পাশে গুলি করে হত্যা করা হয়েছিল। তাদের চোখ বাঁধা অবস্থায় দেখা যায়, কেউ কেউ হাত জড়িয়ে ধরে আছে। বলা হয়, তাদের মধ্যে কয়েকজন সাহসের সাথে চিৎকার করেছিল, আমরা সার্ব যুবক। গুলি কর, ঠিক গুলি করার আগে। অন্যরা মারা গিয়েছিল দূরবর্তী রাস্তায় বা নদী ও প্রধান সড়ক আলাদা করা দেয়ালের কাছে। কিছু ছবিতে দেখা যায় জার্মান অফিসাররা যারা মাটিতে পড়ে আছে তাদের গুলি করে শেষ করছে। কিছু শিকারকে শহরের কেন্দ্রীয় চত্বরে গাছ বা বাতিস্তম্ভে ঝুলিয়েও হত্যা করা হয়েছিল, যা প্রথম বিশ্বযুদ্ধের দৃশ্য মনে করিয়ে দেয়া। একটি ছবিতে দেখা যায় একটি মেয়েকে ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছে এবং একটি টুপি পরা ভীতসন্ত্রস্ত এক যুবককে ফাঁসির দড়ি পরানো হচ্ছে। মাঠ ও রাস্তায় যারা মারা গিয়েছিল, তাদের অনেককে ভারী মেশিনগানের গুলিতে হত্যা করা হয়েছিল, তাদের গণকবরে দাফন করা হয়েছিল। কবর খোঁড়া ও দেহগুলো ঢাকার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই বন্দীদের উপর যারা বেঁচে গিয়েছিল এবং পরে নুরেমবার্গ বিচারে সাক্ষ্য দিয়েছিল। গণহত্যার 10 দিন পর 20 অক্টোবর সার্বিয়ায় জার্মান রাষ্ট্রদূত ফেলিক্স বেনজলার বার্লিনে একটি প্রতিবেদন পাঠান। তার সংক্ষিপ্ত ও সরল বার্তায় বলা হয়েছিল, গত সপ্তাহে ক্রালজেভো ও ক্রাগুজেভাকে ভার্মাক্ট সৈন্যদের মৃত্যুর প্রতিশোধ হিসেবে ব্যাপক হারে সার্বদের হত্যা করা হয়েছে, প্রতি জার্মান সৈন্যের জন্য 100 সার্ব হত্যার অনুপাতে। ক্রালজেভোতে 1,700 এবং ক্রাগুজেভাকে 2,300 জনকে গুলি করা হয়েছে গি। এই কূটনৈতিক প্রতিবেদন নিশ্চিত করে যে ক্রাগুজেভাক একমাত্র নয় যে এমন বর্বরতার শিকার হয়েছিল। একই সময়ে বিভিন্ন স্থানে নাৎসি গণহত্যা জার্মান প্রতিশোধের শিকার সংখ্যা 7,000 থেকে 10,000 পর্যন্ত নিয়ে যায়। এর 50 কিলোমিটার দূরে ক্রালজেভোতে প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে হত্যা করা হয়েছিল। ভার্মাক্ট রুডনিককে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, আর গর্নি মিলানোভাগকে আগুনের বোমা দিয়ে ধ্বংস করা হয়েছিল। এর 464টি বাড়ির মধ্যে মাত্র 7-2টি দাঁড়িয়েছিল। সার্ব ছাড়াও রোমানিয়ান, মেসিডোনিয়ান, স্লোভেন, ইহুদি, মুসলিম ও খ্রিস্টানদের হত্যা করা হয়েছিল। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ক্রাগুজেভাকে নিহতের সঠিক সংখ্যা ছিল 2,778। শহরের স্মৃতিসৌধ পার্ক ও 2-1 অক্টোবর জাদুঘরে এটি নথিভুক্ত করা হয়েছে, যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের লেখা চিঠি, তাদের জিনিসপত্র ও গণহত্যার স্মৃতিচিহ্ন সংরক্ষিত আছে। শহরের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ গুলিবিদ্ধ ছাত্রদের স্মরণে তৈরি করা হয়েছে। 2012 সালে সার্বিয়ার জাতীয় পরিষদ 2 অক্টোবরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সার্ব শিকারদের স্মরণে দিন হিসেবে ঘোষণা করে। নাৎসি সেনা ফ্রাঞ্চ বোমেকে যুদ্ধ শেষে নরওয়েতে গ্রেফতার করা হয়েছিল। নুরেমবার্গের সেকেন্ডারি ট্রায়ালে তাকে ক্রাগুজেভাক গণহত্যা ও সার্বিয়ায় তার সৈন্যদের যুদ্ধাপরাধের জন্য বিচার করা হয়েছিল।
1947 সালের 2 মে তিনি যে কারাগারে বন্দী ছিলেন তার চতুর্থ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। তার দেহাবশেষ অস্ট্রিয়ার দক্ষিণে গ্রাজ শহরে সমাহিত করা হয়েছে। নীরব নির্মূল যুগোস্লাভিয়ায় জার্মানদের উপর নির্যাতন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং স্নায়ুযুদ্ধের প্রাথমিক বছরগুলোতে যুগোস্লাভিয়া তার সীমানার ভিতরে বিভিন্ন জাতিগত সংখ্যালঘুদের উপর কঠোর নির্যাতন চালায়। জোসিপ ব্রোজ টিটোর নেতৃত্বাধীন শাসনব্যবস্থা ক্রোয়াট, স্লোভেন, মন্টেনিগ্রিন, ইতালিয়ান এবং হাঙ্গেরিয়ানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রায় 5 লক্ষ জাতিগত জার্মান বা গি আউসল্যান্ড রয়েছে, যাদের তৃতীয় রাইখের সাথে সহযোগিতার অভিযোগ আনা হয়। 1944 সালে রেড আর্মির আগমন এবং বেলগ্রেড মুক্তির পর এই অঞ্চলের অনেক জার্মান বাসিন্দা যুগোস্লাভ পার্টিজানদের নিয়ন্ত্রণে আসে। এই সময় থেকে স্থানীয় জনগোষ্ঠীর কিছু অংশের সমর্থনে তাদের বিরুদ্ধে সহিংসতার ঢেউ ওঠে। 7,000-এরও বেশি মানুষকে গণপিটুনি এবং গণহত্যার শিকার হতে হয়, যাদের মধ্যে নাৎসি বিরোধীরাও ছিল। একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল পাদ্রি অ্যাডালবার্ট শ্মিটের, যিনি নাৎসি শাসনের অনেক শিকারের সাহায্য করলেও যুগোস্লাভ সৈন্যদের হাতে প্রাণ হারান। 1944 সালের 2 নভেম্বর যুগোস্লাভিয়ার অ্যান্টিফ্যাসিস্ট লিবারেশন কমিটি ডিক্রি জারি করে জার্মান সম্প্রদায়ের নাগরিকত্ব বাতিল করে, তাদের সকল নাগরিক অধিকার এবং সম্পত্তি কেড়ে নেয়। প্রথমে মারিবোরে, যেখানে বেশিরভাগ জনগণই ছিল জার্মান, এই ব্যবস্থা প্রয়োগ করা হয়, কিন্তু পরে এটি সমগ্র যুগোস্লাভিয়ায় ছড়িয়ে পড়ে। পপুলার ফ্রন্টের দ্বারা স্লোভেনিয়া দখলের পর এই নিয়মগুলি স্লোভেনিয়ার বিভিন্ন অঞ্চলেও কার্যকর হয়। 1945 সালের 2 এপ্রিল আউসল্যান্ড রয়েছে কিদের রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করে দাসে পরিণত করা হয়। অনেককে বিক্রি করা হয় বা ব্যক্তিগত মালিকানায় দেওয়া হয়, এবং শিশুদেরকে তাদের পরিবার থেকে জোরপূর্বক আলাদা করা হয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী। 2 লক্ষেরও বেশি মানুষকে ধ্বংসপ্রাপ্ত গ্রাম এবং শহর পুনর্নির্মাণে বাধ্য করা হয়। অন্যদিকে 47,000-কে সোভিয়েত ইউনিয়নে ডনবাসের খনিতে কাজ করতে পাঠানো হয়। এছাড়াও হাজার হাজার বন্দীকে বলকানের বিভিন্ন অংশে বাধ্যতামূলক শ্রম শিবিরে পাঠানো হয়। যারা দাসত্ব এড়াতে পেরেছিল তাদের ভাগ্যেও সমানভাবে কঠিন পরিণতি অপেক্ষা করছিল। তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে 3,13,000 জার্মানকে বিভিন্ন দেশে নির্বাসিত করা হয়। প্রায় 1,50,000 জার্মানিতে বসতি স্থাপন করে, একই সংখ্যক অস্ট্রিয়ায় চলে যায়, অন্যদিকে 10,000 মার্কিন যুক্তরাষ্ট্রে এবং 3,000 ফ্রান্সে পৌঁছাতে সক্ষম হয়। এই দমনপীড়নের ফলাফল ছিল ধ্বংসাত্মক। 57,640 জার্মান প্রাণ হারায়, যাদের মধ্যে 48,447 মারা যায় শ্রম শিবিরে। 7,199-কে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয় এবং 1,994 জন মারা যায় সোভিয়েত ইউনিয়নে যাত্রাপথে। এছাড়া বেশিরভাগ বেঁচে যাওয়া মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়, যা যুগোস্লাভিয়ার জার্মান সম্প্রদায়কে বিলুপ্তির প্রান্তে নিয়ে যায়। স্নায়ুযুদ্ধ জোরদার হওয়ার সাথে সাথে টিটো এবং সোভিয়েত ইউনিয়নের সম্পর্কের অবনতি ঘটে। রাজনৈতিক অবস্থান সংহত করার উদ্দেশ্যে যুগোস্লাভ শাসনব্যবস্থা 1950 সালে নির্বাসন বন্ধ করে এবং 52,000 জার্মানকে দেশে থাকার অনুমতি দেয়, তাদের নাগরিকত্ব এবং কিছু অধিকার ফিরিয়ে দিয়ে। এই সিদ্ধান্ত বলকান অঞ্চলে জার্মান উপস্থিতির সম্পূর্ণ বিলুপ্তি রোধ করে, যদিও এই অঞ্চলের ইতিহাসে এর প্রভাব ছিল অপরিবর্তনীয়। যুগোস্লাভিয়ায় কি আউসল্যান্ড রয়েছে কিদের উপর নির্যাতনের ফলে 57,640 জনের মৃত্যু ঘটে। এই সংখ্যার মধ্যে 48,447 জন মারা যায় কনসেন্ট্রেশন ক্যাম্পে বা বাধ্যতামূলক শ্রম করতে করতে, 7,199 জনকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয় এবং 1,994 জন মারা যায় সোভিয়েত ইউনিয়নে যাত্রাপথে। এতে আরও যোগ হয় 3,60,000 নির্বাসিত, যাদের মধ্যে কিছুকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয় এবং অন্যদের সোভিয়েত ইউনিয়নে দাস হিসেবে বিক্রি করা হয়, যা কার্যত এই অঞ্চল থেকে জার্মান সম্প্রদায়কে প্রায় নির্মূল করে দেয়। স্নায়ুযুদ্ধের সূচনায় যুগোস্লাভিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং জোসিপ ব্রোজ টিটো দেশকে একটি নিরপেক্ষ অবস্থানে রাখার প্রচেষ্টায় নির্বাসন বন্ধ করার নির্দেশ দেন। এই সিদ্ধান্তের ফলে 1950 সালে 52,000 জার্মান দেশে থাকতে সক্ষম হয়, তাদের নাগরিকত্ব ফিরে পায় এবং অধিকারসম্পন্ন নাগরিকে পরিণত হয়। এইভাবে বলকান অঞ্চলে তাদের সম্প্রদায়ের সম্পূর্ণ বিলুপ্তি রোধ করা সম্ভব হয়। 1941 সালের যুগোস্লাভিয়া আক্রমণ দেশটির ইতিহাসের এক অন্ধকারময় অধ্যায়ের সূচনা করে। ভূখণ্ডের বিভাজন দখলদার ও তাদের স্থানীয় সহযোগীদের গণহত্যামূলক নীতি বাস্তবায়নে সহায়তা করে। স্বাধীন ক্রোয়েশিয়া রাষ্ট্রে উস্তাশা শাসন ইয়াসেনোভাকের মতো বধ্যভূমিতে সার্ব, ইহুদি ও রোমাদের জাতিগত ও ধর্মীয় নির্মূলকরণ চালা। সার্বিয়ায় জার্মান দখলদাররা ইহুদি সম্প্রদায়কে প্রায় সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেয়। প্রতিরোধ দেরি করে আসেনি।
একদিকে রাজতন্ত্রপন্থী চেতনিকরা পুরনো যুগোস্লাভিয়া ফিরিয়ে আনার চেষ্টা করে, অন্যদিকে টিটোর কমিউনিস্ট পার্টিজানরা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের পাশাপাশি সমাজতান্ত্রিক রূপান্তরের লড়াই চালা। যুগোস্লাভিয়ায় হোলোকস্ট শুধু ইহুদি সম্প্রদায় নয়, শতাব্দী প্রাচীন অন্যান্য সম্প্রদায়কেও ধ্বংস করে দেয়া। এই যুদ্ধ ও দখলদারিত্ব দেখিয়ে দেয় কিভাবে ঘৃণা, চরমপন্থা ও ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা একটি জাতিকে ধ্বংস করতে পারে। 1945 সালে যুদ্ধ শেষ হলেও এর ক্ষত ও বিভাজন দশক জুড়ে রয়ে যায়। এত বৈচিত্র্যময় ও সমৃদ্ধ ইতিহাসের একটি জাতি কিভাবে এমন ভয়াবহ ধ্বংসের মুখে পড়ল? দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যুগোস্লাভিয়ার ইতিহাস অসহিষ্ণুতা ও যুদ্ধের ভয়াবহ পরিণতির একটি চিরকালীন সতর্কবার্তা হয়ে রয়েছে।